কুণাল ঘোষ লিখেছে ওরা জারি করেছে রুল, আমি কিন্তু আছি কুল। ও কুল আছে, ওর কিচ্ছু হবে না। কোর্টে গেলে রায় কি সঙ্গে সঙ্গে পাওয়া যায় দিদি? রায় পেতে তো 20 বছর চলে যায়। 20 বছর মধ্যে তো মানুষ মারা যাবে। আপনি কোর্টের গল্প কাকে দেখাচ্ছেন? মাননীয় বলছে সীমারেখা না, ওরা নাকি শৃঙ্খলা সীমারেখাকে ক্রস করেছে, তাই তো? তো আপনারা কি দুর্নীতি সীমারেখা ক্রস করেননি? আপনি বলছেন সুপ্রিম কোর্টে দেখা না, সুপ্রিম কোর্টে যাবো কেন আমরা? আমরা সুপ্রিম কোর্ট, আপনার ঘর আমি খেয়ে নেবো, আপনাকে বলবো সুপ্রিম কোর্টে চলে যান, উত্তর? আপনার বাড়ি গাড়ি যা কিছু আছে, আপনার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পদ এমএলএ পদ সব খেয়ে নেবো। আমি তো ক্ষমতা খেয়ে নেবো সব, খেয়ে নিয়ে বলে যা সুপ্রিম কোর্টে যান, আইনের দ্বারস্থ হয়ে যান, চলে যান সুপ্রিম কোর্টে। আপনার কষ্ট হবে না? আপনি উত্তেজিত হবেন না? আপনি কুল হয়ে থাকবেন, কুল কুল ঠান্ডা ঠান্ডা কুল কুল। আপনি কোর্টের গল্প কাকে দেখাচ্ছেন? কেন চাল আর কাগজ আলাদা করেননি? দায় কার? শিক্ষকদের? মানে কার্যকরী হবে, রিভিউ করলে কার্যকরী হয় কে বলেছে? এই তো ডিএ মামলা তো কতবার রিভিউ করেছিল, কার্যকরী হচ্ছে? দিদি দিদি হেরেছেন। ডিএ মামলা প্রত্যেকবার হারছে, আবার রিভিউ করতে দিচ্ছে, আবার হারছে, ষাটে হারছে রিভিউ, হাইকোর্ট হারছে রিভিউ, সুপ্রিম কোর্ট হারছে রিভিউ, রিভিউ রিভিউ ভিউ 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 করে একদম হেরে ভূত। 25% দিতে হবে এখন, ওনার মাথায় 10,000 কোটি টাকা করতে জোগাড় করে ভাবছে। দেখুন, কুণাল ঘোষ আমার ফেসবুকে বন্ধু হিসেবে আছে। আমি ফেসবুকে এখন দেখছিলাম, কুণাল ঘোষ লিখেছে ওরা জারি করেছে রুল, আমি কিন্তু আছি কুল। ও কুল আছে, ওর কিচ্ছু হবে না। একটু যাতায়াত করবে, কথাবার্তা বলবে, বড় সরিটরি বলবে, যত সময় ঠান্ডা হয়ে যাবে। দিদি বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। দিদি বলেছেন ডিএ নিয়ে ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছিল আজকে, উনি উত্তরবঙ্গে যাবার আগে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ডিএ নিয়ে বক্তব্য কি। বলছে ডিএ নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কোর্ট যা বলবে আমি কোর্টের অনুযায়ী চলবো, কোর্ট ছাড়া আমি কিছু বুঝি না, আইন অনুযায়ী চলি। সত্যি কি বৈপরীত্য বলে। মনে পড়ে এর আগে সুপ্রিম কোর্টকে কিভাবে অবমাননা ফেলেছিল, মারিনা টাইপের আচরণ। সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করা, সুপ্রিম কোর্টটা গেরুয়াদের, এই কথা তার কথাবার্তা ইঙ্গিতে প্রমাণিত হয়েছিল, ওটা গেরুয়াদের, মানে সুপ্রিম কোর্টটাও গেরুয়াদের। এখন নাকি বলছে কোর্টটা মানি, আর এ বলছে কুল। কে বলছে? কুণাল ঘোষ বলছে কুল। ও ক মিল আছে অবশ্য, কুল। উনি বলছেন মানি। কত জ্ঞানী, খুব ভালো। আমি শুধু একটা খালি কথা বলবো, মাননীয় একটা কথা খুব বলেছেন, এদের উপর রেগে গেছেন জানেন তো। ওই ডিএ আমাদের যারা বিকাশ ভবনের সামনে যারা চাকরি হারা, চাকরি পেয়েও 5-10 বছর পরে যারা চাকরি হারা, তারা নাকি এই সীমারেখা অতিক্রম করছে, একদম শৃঙ্খলা সীমারেখা অতিক্রম করে বিশৃঙ্খলা চূড়ান্ত করছে নাকি তারা। সীমারেখা মানে বর্ডার লাইন। আমি শুধু ভাবি, ওরা বিশৃঙ্খল যদি একটু না হতো, যদি প্রসঙ্গ হতো, আমি ওটা ধরছি সীমারেখা অতিক্রম করেছে, যদি না করতো, এত মিডিয়া ওদেরকে হাইলাইট করতো না। ওরাও তো চাইবে আমাদের কথা কেউ শুনুক, ওরাও তো মাঝে মাঝে আক্রমণাত্মক হবে। এই বাংলার যে রাজনীতি আক্রমণাত্মক রাজনীতি নয়, বা যে প্রতিবাদ, যে প্রতিরোধ এক ফোঁটাও আক্রমণাত্মক নয়, তাকে কেউ পাত্তা দিয়েছে কোনোদিন? ওরা তো তার আগে 6 দিন 7 দিন ধরে ওখানে অবরোধ করছিল, বসেছিল, কেউ পাত্তা দেয়নি, মিডিয়াও ঠিক মতো যায়নি। আমি তো জানতে পারছিলাম ওরা বসে আছে। ওরা আটকে দিয়েছিল, জানি। আটকে দেওয়ার সাথে, বিকাশ ভবনের সকলকে আটকে দেওয়ার সাথে ওদের আন্দোলনের কোনো যোগসূত্র নেই। কারণ বিকাশ ভবনের কর্মীরা ওদের প্রতিপক্ষ নয়, কিন্তু সামান্য ডিস্টার্ব করা। হ্যাঁ, ওরা দাবি করছে ওদের মধ্যে অসুস্থ যারা বা অন্যান্য সমস্যা যারা, তারাও যখন বলছে আমরা ছেড়ে দিচ্ছিলাম তাদেরকে। এটা টোকেন বিশৃঙ্খলা সৃষ্টি করা বলা যায়। যদি বিশৃঙ্খলা মনে হয়, ঠিক তাই। ওই বিকাশ ভবন থেকে তো অর্ডারগুলো হয়েছিল সব, ওই বিকাশ ভবনই তো ঠিক করে এদের চাকরি থাকবে কি থাকবে না। আলটিমেটলি আসল জায়গা তো শিক্ষামন্ত্রী নিজে, তার দপ্তর তো ওখানেই। তাই ওরা একটা আক্রমণাত্মক একটা কর্মসূচি নিয়েছে, সেটা খাতা কলমে ভাল লাগার কথা নয়, কিন্তু হাতে কলমে যদি বাস্তবতা দেখা হয়, তাদের তো এই কান্না, তাদের যন্ত্রণা, তাদের আজীবনের খাবার। ওরা বলছে আমরা খেতে পাইনি, খাওয়ার নাকি অসুবিধা হচ্ছিল। ওদের টয়লেট বাথরুম ছিল, এদের তো টয়লেট বাথরুমটা ঠিকঠাক ছিল না। ওদের 3-4 ঘন্টা নাকি ঠিকমতো খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছিল আর কি, আমি ধরছি। তো
এদের তো সারা জীবনের খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যাবে যদি চাকরি চলে যায়, হোল লাইফ। একটু ভাবা দরকার। মাননীয় বলছে সীমারেখা না, ওরা নাকি শৃঙ্খলা সীমারেখাকে ক্রস করেছে, তাই তো? তো আপনারা কি দুর্নীতি সীমারেখা ক্রস করেননি? দুর্নীতির সীমারেখা থাকে নাকি? যে ভাই টুকটাক দুর্নীতি তো হয়েই থাকে, কিন্তু এটা পুরো পুকুর চুরি। দুর্নীতির ইতিহাসে ধ্রুবতারা, মানে দুর্নীতি কি এর চেয়ে বেশি হতে পারে বলুন? গান্ধীমতি পাদদেশ দুর্নীতি, মাতঙ্গিনী আজনাপতি পাদদেশ দুর্নীতি, নন টিচিং স্টাফ দুর্নীতি, নন টিচিং সরকারি কর্মচারী দুর্নীতি, মাদ্রাসা শিক্ষক দুর্নীতি, এসএসকে দুর্নীতি, প্যারা টিচার দুর্নীতি, অনুমোদন প্রাপ্ত অথচ অনুদানহীন বেনিয়ম অনিয়ম, টেট দুর্নীতি, সর্বত্র দুর্নীতি। না দুর্নীতির সীমা পরিসীমাটা কোথায় আগে বলুন ক্লিয়ার করে। মধ্যশিক্ষা পর্ষদ দুর্নীতি, প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দুর্নীতি, তারপরে তো আবাস যোজনা দুর্নীতি, তো বাইরে দুর্নীতি, কয়লায় দুর্নীতি, গরুতে দুর্নীতি, বালিতে দুর্নীতি, রেশনে দুর্নীতি। আমি ক্লান্ত হয়ে যাব। কাটমানি, তোলা আদায়, এলাকা দখল, ওরে বাবার কি সব রাজফাজ বলে, গুন্ডারাজ, আমি ব্যাখ্যা করতে পারবো না। আমি তৃণমূলে একটা লোককে বলতে শুনছিলাম, কাল দিয়ে এসে কথা বলছিলাম, যে আমাদের রাজত্বে আমাদের সরকারের দুর্নীতি হবে কি হবে? তুই পাকা পাকা কথা বলছিস, এত ব্যাখ্যা দিতে হবে মাননীয়া? আচ্ছা দুর্নীতির সীমাও তো লঙ্ঘন হয়েছে মাননীয়া। দুর্নীতি তো একটা লেভেল থাকে, যে 10 টাকা আয় হলে 2 টাকা দুর্নীতির দিকে যাবে আর 8 টাকা কাজে লাগবে, তাই তো? আপনি বলুন তো 10 টাকার মধ্যে 9 টাকা দুর্নীতিতে গেছে কিনা, স্বীকার করুন তাকে। 10 টাকার মধ্যে 9 টাকা, 100 টাকার মধ্যে 90 টাকা, বলুন উত্তর দিন। তাহলে দুর্নীতির যে সীমারেখা সেটা ক্রস করলো কেন আপনার সরকার, আপনার আমলে, আপনার নেতা মাতা, আপনার কর্মীরা? আপনার কি দুঃখ লাগছে না? আপনি তো সততার প্রতীক বলেছিলেন, তা সততার প্রতীক ইকুয়াল টু অসততার প্রতীক? না আপনি বলুন, আপনি নিজেকে সততার প্রতীক বলতে পারেন, আগে বলুন দিন। তাহলে আপনার এই দুর্নীতি সীমারেখা ক্রস করা, যেখানে মানুষের জীবন বিপর্যয় ঘটছে, তাদের একটা তরুণ তরুণীদের জীবন বিপর্যয়, সেই যাদের জীবনে বিপর্যয় নেবে এলো আপনাদের পাপের জন্য, আপনাদের চুরির জন্য, আপনাদের দুর্নীতির জন্য, তারা কোথাও কোথাও একটু উত্তেজনা দেখাবে, এটা তো স্বাভাবিক। তারা তো চাইবে জনগণের দৃষ্টি আকর্ষণ করাতে, তারা তো চাইবে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করাতে। এটা খুব অপরাধ। আপনি খুব ঠান্ডা মাথায় ভাবুন তো, খুব ঠান্ডা মাথায় ভাবুন। আপনি ওদেরকে নিজেদের বাড়ির ছেলে ভাবুন, নিজেদের বাড়ির কেউ ভাবুন। আচ্ছা ওরা কি উত্তেজিত হবার নয়? ধরুন যে ছেলেটিকে, যে 17 জনকে আপনারা ডেকেছেন, 17 জনের মতো লোকের ছেলে, ওই যারা শিক্ষক, তারা নাকি বিশৃঙ্খলা করেছে, তার জন্য তাদের বিরুদ্ধে নাকি পুলিশের মামলা হয়েছে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, থানায় হাজিরা দিতে বলা হয়েছে, থানা হাজিরা না দিলে তাদেরকে গ্রেপ্তারি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আচ্ছা ওই 17 জনকেই সই আমি ধরছি। আচ্ছা ওরা উত্তেজিত ছিল, ঠিক কথা। সেই উত্তেজনা আপনার পরিবারের কারো যদি মুখের গ্রাস খেয়ে নিত, খাবার খেয়ে নিত, তো খাবার খেয়ে নাও না, প্রাপ্য খাবার। আচ্ছা খাবারটি কি ওদের প্রাপ্য ছিল কি ছিল না আগে বলুন? ওটা হকের চাকরি ছিল কি ছিল না? আপনি বলবেন যে এখনো তো সময় আছে, এখনো তো বেতন পাচ্ছে। হ্যাঁ দিদি বেতন পাচ্ছে, কিন্তু একটা ডেট নির্ধারিত হয়ে গেছে, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2025। সেই দিন রাত 12টার পরে এদের ফাঁসি হবে, এরা জেনে গেছে। এই মাত্র কটা মাস। আর অশিক্ষক কর্মচারী যারা যোগ্য, আমি অযোগ্যদের কথা বাদ দিলাম, আমি কাঁকরদের কথা বাদ দিলাম। এই কাঁকরদের উপকার কে? কাঁকরের এই কাঁকর শব্দটার আষ্টেপৃষ্ঠে দুর্নীতি লুকিয়ে আছে, এন্টারলি দুর্নীতি। ওই কাঁকর ওলা শিক্ষক হোক আর অশিক্ষক কর্মচারী হোক, ওদের যদি 10% দোষ হয়ে থাকে ঘুষ দেওয়ার জন্য, 90% দোষ সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার জন্য, সরকারের নেতা মন্ত্রীদের ঘুষ দেওয়ার জন্য, তারা জেলে নেই কেন? আপনার মনে কষ্ট হয় না? কালেকটিভ রেসপন্সিবিলিটি কষ্ট হয় না? ফিরাদ হাকিম সাহেবের কষ্ট হয় না?
এটা তো কালেকটিভ রেসপন্সিবিলিটি। আমি একটু বলছি, আমি ওই জায়গাটা আসছি, আমি বুঝে গেছি কি প্রশ্ন করবে। তুমি তো বলবে যে ওই ফিরহাদ হাকিম সাহেব বলেছেন যে এটা নাটক, এই তো আমি জানি কি বলবো, জানি বাংলার মানুষ কি ভাবছে এটা তোমার ভাবনা না, গোটা বাংলার মানুষের ভাবনা। আমি দিদিকে ভাবাচ্ছি, দিদি এদের তো ফাঁসি হয়ে গেছে অলরেডি। অশিক্ষক কর্মচারীদের বলেছেন 20-25 হাজার টাকা দেবো, 20-25 হাজার টাকা তাদেরকে কি দেবো, দয়ার দান দেব। কতদিন দেবেন, কোন অর্থে দেবেন, কার অর্থে দেবেন, কোন বিধিতে দেবেন? এদের চাকরি খেয়ে নিয়ে ভিক্ষা দেবেন? মাননীয়া, আপনি ধরুন কাউকে আপনার দলে যত লোকের সব চাকরি চলে গেল, ধরুন সবার মন্ত্রিত্ব চলে গেল, এরা রাস্তায় ভিক্ষা করতে যাবে, ভালো? আপনি ভিক্ষা করতে বলছেন? এই তোদের থেকে না খাবার খেয়ে নিয়েছি, তোদের প্রাপ্য খাবার, তোদের ঘর খেয়ে নিয়েছি, দূর খেয়ে নিয়েছি, তোদের রান্নাঘর খেয়ে নিয়েছি, তোদের গাড়ি বাড়ি কিনে নিয়েছি, তোদের ইএমআই টাকা কিছু দিতে পারবে না জানি, সব খেয়ে নেবে ব্যাংক। এবার তোদের ভিক্ষা দেব। কত ভিক্ষা? 20,000 আর 25,000। এটাও কিন্তু টেম্পোরারি, দেখবো 2026 তোরা কেমন খাটিস পার্টিতে, রাজনীতিতে। দিদি সেই লোকেরা কি একটু উত্তেজিত হবে না? আপনি এক উত্তর দিন আমাকে, খুব ঠান্ডা মাথায় উত্তর দিন। তারপরে ওরা কাঁদছে, ওরা কান্নাকাটি করছে, প্রবলভাবে কান্নাকাটি করছে, ওরা মাতম করছে, করবে তো। আপনি বলছেন সুপ্রিম কোর্টে দেখা না, সুপ্রিম কোর্টে যাবো কেন আমরা? আমরা সুপ্রিম কোর্ট, আপনার ঘরদোর আমি খেয়ে নেবো, আপনাকে বলবো সুপ্রিম কোর্টে চলে যান, উত্তর। আপনার বাড়ি গাড়ি যা কিছু আছে, আপনার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী পদ, এমএলএ পদ সব খেয়ে নেবো, আমি তো ক্ষমতা খেয়ে নেবো সব, খেয়ে নিয়ে বলে যান সুপ্রিম কোর্টে যান, আইনের দ্বারস্থ হয়ে যান, চলে যান সুপ্রিম কোর্টে। আপনার কষ্ট হবে না, আপনি উত্তেজিত হবেন না, আপনি কুল হয়ে থাকবেন, কুল কুল ঠান্ডা ঠান্ডা কুল কুল করে শুয়ে থাকবেন, মাছ ভাত খাবেন। সুপ্রিম কোর্ট তো তারিখ পে তারিখ করবে। আপনি ডিএ করতে কি করালেন? 6বার তো 8বার তো 6বার পরাস্ত হয়েছেন, আপনি স্যাটে পরাস্ত হয়েছেন, আপনি হাইকোর্টে পরাস্ত হয়েছেন, আপনি সুপ্রিম কোর্টে 40-50 কোটি টাকা, আরো বেশি কোটি টাকা খরচা করেছেন, কপিল সিব্বালকে নিয়ে গেছেন, এতদিন ধরে সরকারি কর্মচারীদের দৌড় কাটিয়েছেন। 7-8 বছর পরে এতদিন পর মাত্র 25%, আপনারা কি কোমর ভেঙে যাবে। এই রায় হলো ডিএ। কোর্টে গেলে রায় কি সঙ্গে সঙ্গে পাওয়া যায় দিদি? রায় পেতে তো 20 বছর চলে যায়, 20 বছরের মধ্যে তো মানুষ মারা যাবে। আপনি কোর্টের গল্প কাকে দেখাচ্ছেন? কেন চাল আর কাকর আলাদা করেননি? দায় কার? শিক্ষকদের। এই যোগ্য শিক্ষকদের দায় ছিল চাল কাকর আলাদা করার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা আপনার লোকেদের না, যোগ্য শিক্ষক উত্তর দিন। আপনি তাদের 17 জনকে ডেকেছেন, আপনি বলছেন আপনার অত্যন্ত কাছের লোক বলছেন যে ওরা নাকি নাটক করছে। আমার বুক ফেটে যাচ্ছে জানেন, টাটকা গল গল করে রক্ত বেরোচ্ছে। শেক্সপিয়ার নাটক নাকি কার নাটক এটা বুঝলাম না। শেক্সপিয়ার নাটক কি অরিজিনাল রক্ত কোনোদিন বেরিয়েছিল? স্ট্রোক হয়ে গেছে, মা তার সন্তানকে বাড়িতে ফেলে কাঁদছে, 7-8 দিন ধরে রাস্তায় শুয়ে আছে, অনেক কষ্ট করে একটা ইউরিনাল পেয়েছে 1 কিলোমিটার দূরে। ওদের সাথে কথা বলছিলাম, ওদের চোখের জলের সাথে আমার চোখের জল মেশাতে ইচ্ছা করছিল। আমি গত পরশু গিয়েছিলাম ওই বিকাশ ভবনে, ওদের কাছে, ওদের ধর্ণা মঞ্চে। গতকালকে গিয়েছিলাম কলেজ স্কোয়ারে। টেট পরীক্ষা হচ্ছে 2022 সালে, 2022 সালে টেট পরীক্ষা হওয়ার পরে একজনেরও নিয়োগ হয়নি, একজনেরও ইন্টারভিউ হয়নি, একজনেরও পরীক্ষার যে প্রসিডিওর একজনের জন্য মেনটেন করা হয়নি। কারণ কি? আপনারা বলছেন ওবিসির জন্য নাকি, তা ওবিসি হবার অনেক আগেই তো এই নিয়োগ পর্ব সম্পর্কের কথা ছিল। ওবিসি গণ্ডগোল হলো কেন? আপনি তো গণহারে মুসলমানদের বিভিন্ন গোষ্ঠীগুলোকে ওবিসির মধ্যে ঢুকিয়েছেন কোনো পরীক্ষা নিরীক্ষা না করে, তার ফলেই তো গোটা ওবিসিরা বিস্ময় চলে গেছে। এ তো মোল্লারা বুঝবে না, মুসলমানরা বুঝবে না, ছেড়ে দিন, আমি ওটা অন্য প্রসঙ্গ। কত অপরাধ, কত পাপ। আমি একটা প্রশ্ন করবো এই প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি ফেরাতে হবে এই দাবিতে যে বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন, তারা যখন বলছেন যে মুখ্যমন্ত্রীকে সশরীরে উপস্থিত হতে হবে তাদের সামনে, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি তো মিটিং করে বলেছিলাম যে আমরা রিভিউ আবেদন করব, আদালতের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়, এটা বাধ্যবাধকতা। আদালত যদি সেই রিভিউ পিটিশন গ্রহণ করে তো ভালো কথা, এবং আদালত যদি যার সিদ্ধান্ত দেবে সেটা তো মেনে নিতে। আচ্ছা, রিভিউ তুমি ধরো প্রধান বিচারপতি, আমি ধরো কপিল সিব্বাল, খুব ঠান্ডা মাথা বুঝো, আমি গিয়ে বললাম মেলর্ড রিভিউ চাইছি, যোগ্যরা খাচ্ছে রাস্তায়, তুমি মানবে কেন বলো তো? তুই বলে এই পাগল, কি বলবো তুমি? তুমি তো জাস্টিস, এই পাগলা। ওরা পাগলা বলবে না, ওরা মেলর্ড মেলর্ড করে কিছু ভালো ভালো কথা বলে আর কি। আমি হলে পাগলা বলে দিতাম তোমার জায়গা থেকে, যে কেন এখানে বেরো ওখান থেকে, চাল আর কাকর আলাদা করোনি কেন তোমরা? আমরা কাকে যোগ্য বলবো? উত্তর দাও। ইয়ার কি বলতে বেরো,
রিভিউ পিটিশন গ্র্যান্ড হবে না যতক্ষণ না যোগ্য অযোগ্যদের নির্ভেজাল তালিকা তৈরি করে, একদম যুক্তি সহকারে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রমাণ কাগজ নথি নিয়ে গিয়ে পায়ে পড়ে যেতে হবে, ডাইরেক্ট শটান পায়ে, জাস্টিসের পায়ে পড়ে গিয়ে বলতে হবে, প্রভু বাঁচিয়ে দাও প্রভু, আমরা অন্যায় করেছিলাম, পাপ করেছিলাম, আমরা কানমলা খাচ্ছি, আমরা ক্ষমা চাইছি। কিন্তু এই যোগ্য শিক্ষকদের জন্য এতদিন ধরে তালিকা দিইনি, আমরা এখন তালিকা করেছি। আমাদের তালিকা প্রভু গ্রহণ করুন, মেলট গ্রহণ করুন, আর যোগ্যদেরকে তাদের স্কুলে ফিরিয়ে দিন। এই বিনয়ের সাথে কাগজপত্র, উপযুক্ত কাগজপত্র তৈরি করে, প্ল্যান প্রোগ্রাম করে তবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিতে হবে। আদারওয়াইজ রিভিউ পিটিশন দিলে সেটা বাতিল হবে, কিচ্ছু হবে না, শুধু সময় কি হবে, কি হবে মানে কার্যকরী হবে। রিভিউ করলে কার্যকরী হয় কে বলেছে? এই তো ডিএ মামলা তো কতবার রিভিউ করেছিল, কার্যকরী হচ্ছে? দিদি হেরেছেন। ডিএ মামলা প্রত্যেকবার হারছে, আবার রিভিউ করতে দিচ্ছে, আবার হারছে, ষাটে হারছে রিভিউ, হাইকোর্ট হারছে রিভিউ, সুপ্রিম কোর্ট হারছে রিভিউ, রিভিউ রিভিউ ভিউ 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 করে একদম হেরে ভূত। 25% দিতে হবে। এখন ওনার মাথায় 10,000 কোটি টাকা কোথায় জোগাড় করে ভাবছে। লক্ষ্মীর ভান্ডারে টাকাটা দেওয়া যাবে না। এই 26,000 কোটি, এই 26,000 শিক্ষকের যে বেতন এরা পাচ্ছে না 26,000, সেইটা থেকে একটা আয়, সেই আয়টা লক্ষ্মীর ভান্ডারে দেওয়ার কথা ছিল। এখন সেই আয়টাকে ওই ডিএতে দিতে হবে কিনা আমি ভাবছি আর কি। দিদি অঙ্ক করছেন যে টাকাটা কোথেকে দেবো। আমি পরিষ্কার করে বলছি মাননীয়া, দেখুন আমি সাধারণ মানুষ একজন, আপনি জানতেন না কেন ঘেউ ঘেউ বলেছিলেন বলুন তো? এখন তো বলতে পারতেন ঘেউ ঘেউ। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রিভিউ পিটিশন করব, কিন্তু কোর্ট যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তই তো মেনে নিতে হবে, তার তো অবমাননা করতে পারবো না। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশের রীতিমতো সমালোচনা করেছেন, এখন অন্য কথা বলছেন। এবং মুখ্যমন্ত্রী আরো বলছেন যে যারা টাকা পাচ্ছেন না, কারণ তো টাকা আটকায়নি, যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা টাকা পাচ্ছে না তাদের তো বেতন বন্ধ হয়নি, বিশেষ স্কিম করে তাদের টাকা দেওয়া হচ্ছে। টাকা 50,000 টাকা বেতন, স্থায়ী চাকরি। তোমাকে ধরো চাকরি দিচ্ছে কেউ, ধরো আমি একজন চাকরিদাতা, তো আর একজন চাকরিদাতা হচ্ছে এক্স, আমার পাশে বসে আছে, কেউ নেই অবশ্য। আমি বলেছি তোমাকে 20,000 টাকা দেবো মাসে, আর তোমার চাকরি অস্থায়ী, এটা হচ্ছে দয়ার দান ভাতা। আর পাশের ভদ্রলোক বলছেন আপনি পরীক্ষা পাশ করেছেন যোগ্যতা সহকারে, সরকারি চাকরি আপনাকে দিচ্ছি, সেই চাকরির বেতন হচ্ছে 50 থেকে 60,000 টাকা, এবং অনন্তকালের চাকরি, এটা পেনশন পাওয়া যাবে, পিএ পাওয়া যাবে, গ্র্যাচুইটি পাওয়া যাবে। আপনি আমার চাকরিটা নেবেন, ওই চাকরিটা নেবেন, কোনটা নেবেন? কিন্তু ছেলে খেলা, তার প্রাপ্য চাকরি, বিরাট চাকরি, বিরাট মর্যাদার জায়গা, ছেলে তাকে ভিখিরি বানানো হলো। সে ভিখিরি বাধ্য হয়ে কেউ কেউ ভিক্ষা করবে, পেটের ত্রাণে করবে, অনেকে নেবে না চাকরি। কেন নেবে এটা? এই ভাতাটা কেন নিতে? অসম্মানের ভাতা। এটা কোনদিন হয়? মাননীয়াকে বলবো, মাননীয়া আপনার মুখ্যমন্ত্রী তো কে নিলাম, আপনার এমএলএ পদ কে নিলাম, বিনিময়ে আপনি খাবেন কি? আপনি কোথা থেকে চটি কিনবেন? তাই আপনাকে মাসে মাসে 5,000 টাকা দেওয়া হবে। এটা উত্তর না? এটা উত্তর? উত্তর বলুন নাকি মাননীয়, এটা উত্তর? আপনাকে মাসে না 5,000 না বাবা, 50,000 টাকা দেবো, আমার একটু পয়সা করি ভালো আছে, এটা বলো? এটা কি অসম্মান নয়? মুখ্যমন্ত্রী এটা কি যোগ্যতা? এটা কি ভবিষ্যৎ নিশ্চয়তা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার একটা জিনিস খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু এই মামলা করেছে, চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের জন্য যাওয়ার পথে, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সঙ্গে মিটিং করেছি, শিক্ষকদের কাছ থেকে আমরা ন্যূনতম সম্মান সৌজন্য প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুক, বাচ্চাদের শিক্ষা দিক, সবাই সমান না, অনেকে কাজ করেছেন। এবং তিনি বলছেন আন্দোলনকারীদের প্রতি তিনি সহানুভূতিশীল, কিন্তু তারা যেটা করছেন ওখানে পথ আটকে রেখেছেন। মুখ্যমন্ত্রী বলছেন এটা ঠিক নয়, একজন প্রেগনেন্ট মহিলা যেতে পারেননি, আরেকজনের পরীক্ষা দিতে এসেছিল তাকে বাস থেকে লাফিয়ে নামতে হয়েছে। কি বলবেন মুখ্যমন্ত্রী? আমি বলে রাখি, ইতিমধ্যে এই 17 জনকে সাহায্য করার জন্য বেশ কিছু বিকাশ ভবনের কর্মীদেরকে ভালো করে গুছিয়ে ট্রেনিং দিয়ে রাখা হবে। কেউ বলবে তার এই অসুখ করেছিল, কেউ বলবে তার ওই ক্ষতি হয়েছিল, কেউ বলবে তার ওই ক্ষতি হয়েছিল। এই ক্ষতিগুলো দিয়ে মানে কেস তৈরি করা হবে, আমি বলে দিচ্ছি আগে থেকে। আমি পরিষ্কার করে বলছি সত্যিই তো ক্ষতি হয়েছে, সমস্যা হয়েছে। আচ্ছা, যখন স্কুল সার্ভিস কমিশনকে গোল করে ঘিরে দিতে বলছিল ওই সেন্ট্রাল বাহিনী দিয়ে, যে এরা কালপিট, এরা ডাকাত, এরা হার্ড ডিস্ক জ্বালিয়ে দেবে, নষ্ট করে দেবে, কে বলেছিল? অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস। তখন তো ঘেরাও করে রাখা হয়েছিল, মনে পড়ে না? তারাও তো আধিকারিক ছিল, মনে পড়ে? তাদের তো কষ্ট হয়েছিল কত জায়গা। তো আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি,
আমি কোথাকার নবীনী বললাম? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নবীনী। আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলে মিটিং হয়। কি মিটিং? এক্সিকিউটিভ কাউন্সিলে, সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি বিশ্ববিদ্যালয়ে। সেই মিটিং হওয়া মানেই 5-6 ঘন্টা ঘেরা হয়ে থাকা রেগুলার। আমাদের ভিসি, প্রভিসি, ডিন, রেজিস্ট্রার থেকে আরম্ভ করে বয়স্ক ব্যক্তি, 65 বছর বয়স, অসুস্থ, আমরা কতবার সেগুলোকে ম্যানেজ করেছি। আমি এই ম্যানেজ করাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কতবার যে 2 দিন ঘেরা করে রেখে দিয়েছে, কোথায়? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। তাদের দাবি মানতে হবে ইত্যাদি দাবি। তো দিদি, এটা তো আপনার রাজনীতি হচ্ছে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এত নমস্য ব্যক্তিদেরকে যখন এই অসম্মান করে ঘিরে রেখে দেওয়া হয়, আপনি কতবার কান্নাকাটি করেছেন উত্তর দিন তো। এখন বিকাশ ভবন থেকে উদাহরণ দিচ্ছেন, সব কর্নার খুঁজছেন নাকি আপনি? এই কথাগুলো বলবেন না। মাসুম আক্তারও পশ্চিমবঙ্গে বেঁচে আছে, সবাই কিন্তু মরে যায়নি, মাথায় রাখবেন এটা। আমি পরিষ্কার করে বলছি দিদি, সবটা বাদ দিন, ওরা কিন্তু রাস্তা দিয়ে থাকবে, এটা খুব শুভ লক্ষণ নয়। ভোটের পলিটিক্সটা বাদ দিন। আপনাকে অবশেষে হারতে হলো তো, ডিএতে হারতে হলো তো, এখানেও হারতে হবে। জনগণের ইচ্ছা তো হারতে হবে। জনগণও তো হালকা নয়। আপনি দুধেল গাইদের কথা বলছেন, দুধেল গাইরা কতদিন আর আপনাদের সাথে থাকবে বলুন তো? ওরাও তো খেপে গেছে, ওরাও তো বিপুল ভাবে খেপে আছে। আপনি জানেন না? আপনি যে বলেছেন সুতিতে গিয়ে, আমি তখন রাজ্যের বাইরে ছিলাম, তোমাদের চ্যানেলে বলতে পারিনি কথাগুলো। সুতিতে গিয়ে আপনি কি বলেছেন? আপনি বলেছেন, এটা নিয়ে আমি খবরের কাছে আর্টিকেলও লিখেছি, যে ওয়াকআপ নিয়ে পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন করা যাবে না, বিক্ষোভ করা যাবে না, সভা সমিতি করা যাবে না, যা করা দিল্লি থেকেই করতে হবে। আর যারা করা, এটা জঙ্গিদের কাজ হবে তাহলে। মানে ইমাম মাওলানা সব জঙ্গি, ভালো করে বুঝুন আর কি। আর কি, এটা নিয়ে গুলোগুলি করবেন না। মানে এটা নিয়ে নাকি আমি গুলি চালাচ্ছি। গুলোগুলি মানে আমি তো গুলি বুঝি, বন্দুকের গুলি বুঝি। গুলোগুলি করবেন না। আর যদি করেন, আমার চেয়ে বড় শত্রু আর কেউ হবে না। এটা তো আপনি বলেছেন। হায় রে, এই কথা বলে আপনি দুধেল গাইদের কি হারে অসম্মান করলেন। অনেকে খেপে গেছে। আমি জানি ওদেরকে আপনি দাঙ্গার ভয় দেখি আবার হাত করে নেবেন, আমি জানি তো এটা। আপনি কিভাবে হাত করতে বারবার, কিন্তু ওই পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে, সেই গল্পটা জানেন তো? খামোকা বলছিল যে রাখালটা, এই বাঘ পড়েছে, বাঘ পড়েছে, সবাই দৌড়ে আসতো। একদিন দেখলো বাঘ পড়েছে, বলে সত্যি বাঘ পড়েছিল, কিন্তু কেউ আর পাশে আসেনি। আমি বলে হচ্ছে, আপনি যে কথা সুতিতে বলেছেন, আগুন ধরে গেছে কিন্তু গোটা মুসলিম সমাজে। আপনি 100 দিনের কাজের জন্য দিল্লি জানি কেন বলুন তো? কিন্তু দিল্লির ব্যাপার তো, আপনি কেন পশ্চিমবঙ্গ তর্জুজ করেন কেন? আপনি কেন সিএ ইস্যু, ওটা দিল্লির ছিল, সিএএ, সেই ইস্যুতে কেন আপনি ক্যা ছিচি করে রাস্তা অবরোধ করে ওদেরকে উস্কিয়ে দিয়ে, ট্রেন বাস জ্বালিয়ে দিয়ে, রেল দপ্তর 50 কোটি টাকা উড়িয়ে দিয়েছেন? উত্তর দিন আপনি। ওটা তো দিল্লিতে যেতে বলতে পারতেন। ওরা যদি দিল্লিতে প্রকৃত অর্থে চলে যায়, দিল্লিতে তো নরেন্দ্র মোদীর লোক, ওদের উত্তেজনা থেকে ওরা তো সেই শামসেরগঞ্জের কথা খুব মাথায় ওদের আসে আর কি, পিটিয়ে লাল করে দেবে। আপনি বলছেন আমার পেটনকে আবার বাংলাদেশে আমাকে ভোট দেবে ভয়ে। আপনি এই যে কথাগুলো বলছেন না, কেউ কিন্তু তেমন ভাবে পাশে থাকবে না। আপনি ভাবছেন দুধেল গাইর আছে তাই দুধেল গাইরে যেতে চাপবে, আর কে যেতে চাপবে? হিন্দু ভোট কটা পার্সেন্ট পান আপনি বলুন তো? কত পার্সেন্ট পান? ফলে আপনি গোটা নাগরিক সমাজকে জ্বালিয়ে দেবেন না। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরি তো তারা খাননি, তার সরকার চাকরি খায়নি, যারা চাকরি খেয়েছে তারা এখন সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য চাকরিহারা শিক্ষকদেরকে উদ্বুদ্ধ করছেন, উস্কাচ্ছেন। মানে এমন কথা বলছে, ধরুন একজন রেপ করেছে, এবার একটা লয়ার রেপিসকে ফাঁসিয়ে তুলে দিয়েছে। ফাঁসিতে তুলে দেওয়ার জন্য ওই রেপিসের পরিবারের বাকিরা না খেতে পেয়ে মরে যাচ্ছে। সে একমাত্র রোজগারে ছিল। এবার মাননীয় যেন বলতে চাইছে, ওই পরিবারের 5 জন যে না খেতে পেয়ে মরে যাচ্ছে, তার জন্য যে লয়ার, যে অ্যাডভোকেট ওকালতি করে ওই পাপীকে ফাঁসি দেওয়া, সে দায়ী। এটা বলছে। পাপ করেছে, চুরি করেছে, চিটিং করেছে, ডাকাতি করেছে, লয়ারে তো জেলে ঢোকাবে তো। তার পার্শ্ব প্রতিক্রিয়া কাদের লাভ হবে, কাদের ক্ষতি হবে, তো অন্য প্রশ্ন। যারা চুরি ডাকাতি চিটিংটা করলো, তারা নীরবে নিভৃতে চুরি ডাকাতি চিটিং করে কাজ সম্পন্ন করে হড়প করে নেবে। এটা কোনো যুক্তির কথা? আচ্ছা দিদিকে বলি, আপনি তো সুস্থ মানুষ, আপনি তো একজন অ্যাডভোকেট, লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক, কবি, আরো সব কিছু অনেক আছে, বলতে পারবে না, বলা বসে গেছে আমার বলে বলে। আপনি এটা বলতে পারলেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছেটা কি? বিকাশ রঞ্জন ভট্টাচার্য চোর ধরেছে। এই চোর ধরতে গিয়ে সেই চোরেদের দ্বারা যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেছে, এই তো গল্প। তো চোরেরা চুরি করে
তার মালটাকে যাদের কাছে বন্ধক দেবে, চুরির মাল হোক, আর তাদের চুরি করেছে যাদের জন্য, মানে যাদের থেকে টাকা দিয়ে চুরি করেছে, যার চুরি করাও পাপ, আর চুরি করার জন্য টাকা দেওয়া পাপ, ঘুষ নেওয়া পাপ, আর ঘুষের টাকা দেওয়া পাপ, দুটি পাপ। তো যারা ঘুষের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাওয়াটি তো স্বাভাবিক, কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছিল, মাননীয় আপনার প্রথম কাজ ছিল তাদেরকে পার্টিগতভাবে, সরকারগতভাবে তদন্ত করে জেলে ঢুকিয়ে 3rd ডিগ্রি প্রয়োগ করে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া। এই কাজটা করেছেন। কালেকটিভ রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করতে আপনি তো ওই ববি হাকিমের হাত ধরে রাস্তায় নামতে পারতেন। দায় তো আপনারও, চুরির দায় তো আপনারও, চুরির দায় তো ববি হাকিমের নিজেরও। আপনারা কবার কেঁদেছেন বলুন, কবার শোক পালন করেছেন, কবার হাত জোড় করে ক্ষমা চেয়েছেন জাতির কাছে, শুধু উদ্ধত দেখাচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত, আপনার চালের সাথে কাঁকড় মিশে যাওয়ার জন্য যে চালেরা কাঁদছে তাদেরকে আপনি জেলে ঢোকানো বলছেন, ওটা কি যোগ্যতা? ভাবুন, ভাবতে শিখুন। ধন্যবাদ। স্যার, আমার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। চাকরি ফেরত চাইতে একদম জুটেছে পুলিশের মার, সেই শিক্ষকদেরই তলব করলো বিধাননগর উত্তর থানা। হাজিরা এড়ালে গ্রেফতারের হুমকি পুলিশের, কি বলবেন? খুব দুঃখজনক হচ্ছে সব। আচ্ছা, ওই লোকদের গ্রেপ্তার করবে না? ওই যারা সব্যসাচীর সাথে এসেছিল, ওই কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, ঠোঁট কাটা জিপ কাটা, সব গুন্ডা বাহিনী, ওরা কেন বিকাশ ভবন এসেছিল? ওদেরকে গ্রেপ্তার, ওরা তো সে হেলমেট দিয়ে মারতে গেল। আচ্ছা, পা হাত ভেঙে গেল কেন? এত পা হাত ভেঙে গেল, স্ট্রোক হয়ে গেল, জল কামান দিয়ে করতে পারতো। মানে এইরকম শিক্ষকরা যারা হাত তুলে আছে তারা বলছে আমরা কখনো মার খেয়ে মরে যাবো, তবু মারবো না। তারা মারলো কোথায়? তাদেরকে যে জেলে ঢোকাচ্ছেন বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন, তারা কি আক্রমণাত্মক হয়েছিল? ওরা যদি আক্রমণাত্মক হতো, যদি দুধের গাই হতো, অস্ত্রশস্ত্র যদি এগিয়ে আসতো, পুলিশগুলো বাঁচতো? ওই কটা পুলিশ? কি বলছেন আপনি? আমি পরিষ্কার বলি, সব বন্ধ করুন। বিকাশ ভবনকে কেউ ঘিরে আটকে রেখে দেবে, মানুষ নিরাপরাধ লোকেরা আটকে থাকবে, এটা আমিও চাই না। স্যার, একটা প্রশ্ন করো, বিরোধীরা গাল দেয় আলুর চপ করে 3তলা বাড়ি বানাচ্ছে লোকে, শিল্পোদ্যোগীদের উৎসাহ মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? আলু চপ করে 3তলা বাড়ি বানাচ্ছে লোকে, তাই নাকি? মুখ্যমন্ত্রী বলছেন। তলা বাড়ি আলু চপ করে না? খুব ভালো খবর তো গো। এই আমার না একতলা হয়নি। এই চলো না তুমি প্লিজ দিদির থেকে টিপস নেবো। দিদি আমি আর চাই না, আমি বিকাশ ভবনে কালকে যাচ্ছি। চাকরি বিমুখ হয়ে যাচ্ছে। না রে ভাই, বাচ্চা ফালতু কথা ছাড়ো ভাই, আমি দিদি কথা চলবো। আমি বিকাশ ভবনে যাচ্ছি, দিদি আপনি টিপস গুলো সব দিয়ে দিন। ওরা আলুর চপই বেচবে। ওদের প্রত্যেকে 3তলা বাড়ি কতদিনের মধ্যে বানাবে? কতদিন? 2 বছর না 3 বছর না 4 বছর? কতদিন? দিদিকে কিন্তু 3তলা বাড়ি করার বন্দোবস্ত করে দিতে হবে। এই প্রত্যেকটা এমএসসি পিএইচডি তারা আলুর চপ করবে। পশ্চিমবঙ্গে পড়াশোনা বন্ধ হয়ে যাক, স্কুল কলেজ বন্ধ হয়ে যাক, আলুর চপ পড়ার জন্য, আলুর চপ বানানোর জন্য পড়াশোনা দরকার হয় না। গোটা পশ্চিমবঙ্গে যত বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হোক, যত কলেজ বন্ধ করে দেওয়া হোক, যত স্কুল বন্ধ করে দেওয়া হোক, কারণ আলুর চপের দোকান খোলার জন্য পিএইচডি লাগে না। নাম সই করলে হবে, প্রাইমারি স্কুল 2-1টা খুলে রাখা হোক, শুধু নাম সই করা শিখবে। অত টাকা পয়সা হিসেবে রাখতে হবে তো। 3তলা বাড়ি যারা করে তারা তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। মাননীয়, আপনি কি খিল্লি করছেন?